আরো একবার শিলিগুড়ির বাগড়াকোটের দিকে নজর দেব, কারণ শিলিগুড়ির বাগড়াকোটে রণক্ষেত্র হয়ে উঠল ক্রিকেট ম্যাচকে ঘিরে। দুই গোষ্ঠীর সংঘর্ষ, ভাঙচুর, গাড়ি বাড়ি ভাঙচুর এবং ছত্রভঙ্গ করতে পুলিশকে লাঠি চালাতে হলো। লাঠি শুধু নয়, কাঁদানে গ্যাসের শেলও ফাটাতে হলো পুলিশকে। বাড়িঘর ভাঙচুর, পাথর ছোড়াছুড়ি, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের কাঁদানে গ্যাস। গত কয়েকদিন আগে ছোটদের মধ্যে ঝামেলা হয় ক্রিকেট ম্যাচকে ঘিরে, আর তারপরে গত 3 দিন ধরে একটা টেনশন ছিল দুই গোষ্ঠীর মধ্যে, কিন্তু আজকে একেবারে ভয়ঙ্কর আকার ধারণ করে। শিলিগুড়ির বাগড়াকোটে রণক্ষেত্র হয়ে যায়। পুলিশ গেলে পরে পুলিশের দিকে লক্ষ্য করে ইট পাথর ছুটতে থাকে, আর তারপরে পুলিশ কাঁদানে গ্যাস ছোড়ে। পুলিশ কমিশনারও গিয়েছিলেন ওই ঘটনাস্থলে, তার নেতৃত্বেই অভিযান চলে। ক্রিকেট খেলা নিয়ে একটা গন্ডগোল হলো কালকে, এবং আজকে দুইটা ওয়ার্ডের মধ্যে ইট ছোড়াছুড়ি হলো। পুলিশ সিচুয়েশন কন্ট্রোল আমরা দেখেছি। কথা বলবো প্রতিনিধি পার্থর সঙ্গে। পার্থ অন স্পট রয়েছে একদম। পার্থ, গত 1 ঘন্টারও বেশি সময় আগে তোমার সঙ্গে লাইভে কথা বলেছিলাম, তখনই পরিস্থিতি শান্তর কথা বলেছিলে এবং পরিস্থিতি রুট মার্চ করছে পুলিশ সেটাও বলেছিলে। এখন পরিস্থিতি কি? এখন এটাই, মানে নতুন করে আর কোনো রকম অশান্তির কিন্তু খবর নেই, কেননা যারা অশান্তি তৈরি করেছিল তাদেরকে কিন্তু ইতিমধ্যেই পুলিশ তাদের ঘরে ঢুকে দিয়েছে। যেহেতু লুটমার্চ হয়েছে এবং এখন কিন্তু দুই পক্ষই দুই দিকে আমরা একদম মাঝখানে দাঁড়িয়ে আছি, দুই পক্ষই কিন্তু আমরা দেখছি যে দুই দিকে কিন্তু একেবারে পরিস্থিতি শান্ত রয়েছে। শুনশান এলাকা রয়েছে, গোটা এলাকায় পুলিশে ঘিরে রেখেছে। শিলিগুড়ি পুলিশ কমিশনার থেকে ঘিরে রেখেছে শিলিগুড়ি পুলিশ কমিশনার থেকে শুরু করে 2 ডিসিপি এবং অন্যান্য এসিপি পদমর্যাদা অফিসার সহ বাড়তি ফোর্স ঘটনাস্থলে এসছে এবং প্রচুর পুলিশ কিন্তু এই মুহূর্তে আমরা দেখছি যে এখানে মোতায়েন রয়েছে। কারণ আমরা জানি যে পরিস্থিতি তৈরি হয়েছিল আজকে নতুন করে, যে গত 29শে জুনের খেলা এবং সেই খেলাকে কেন্দ্র করে আজ থেকে সকালে আবারও কিন্তু নতুন করে অশান্তি তৈরি হয় এবং সেই অশান্তির পরে কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে আমরা দেখি প্রথমে লাঠিচার্জ করে, তারপরে কাঁদানে গ্যাসে সেল ফাটা, বেশ কয়েকজন জখম হয়েছে এবং আটকও করা হয়েছে কিন্তু বেশ কয়েকজনকে। স্বাভাবিকভাবেই পরিস্থিতি রণক্ষেত্রে যে আকার নিয়েছিল তা কিন্তু এখন অনেকটাই নিয়ন্ত্রণে এসছে এবং আজ এখানে কিন্তু সারা রাত পুলিশ পিকেট থাকবে, আগামী কয়েকদিনও এরকম থাকবে সে পুলিশ কমিশনার জানিয়েছেন। একটা ক্রিকেট ম্যাচ যে গোলমালের সূত্রপাত, নতুন করে যাতে আর উত্তেজনা না ছড়ায়, যাতে সংঘর্ষ না হয় তার জন্য পুলিশ ক্যাম্প থাকবে। এখন পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে, অনেককে আটক করাও হয়েছে। আমি বাসিন্দাদের বলবো কোন রকম প্ররোচনা পা না দিতে, কারণ এটা একদম বাচ্চাদের ঝামেলা। এই ঝামেলাটাকে এত বড় আকারে নিয়ে যাওয়ার কোনো দরকার নেই। আর পুলিশকে বলবো যাতে ওরা নিরপেক্ষভাবে যেন পদক্ষেপটা নেয়। সকালে একটা মিছিল হয়েছিল, ওর থেকে উস্কানিমূলক কিছু মন্তব্য করা হয়েছিল, তারপর থেকে এখানে খেচালের সৃষ্টি হয়েছে। আমরা এখানে আছি, পুলিশ বলাছে কিছু মানুষের ক্ষোভ বিক্ষোভ আছে, ওটা ছুটছে, কিছুদিনের মধ্যেই ব্যাপারটা শান্ত হবে আমার আশা। হাবড়ায় চাঁদার জুলুমের খবর রয়েছে। অভিযোগ 57,000 টাকা চাঁদা চাওয়া হয়েছিল ব্যবসায়ীর কাছ থেকে। ব্যবসায়ী পুলিশের দ্বারস্থ হয়েছেন, এমনকি 57,000 টাকা না দেওয়াতে মারধরের অভিযোগও উঠছে। আমি ব্যবসা করি, মস্তন রাজবল্লভপুর স্কুল পিছনের বাড়ি, আমার ট্রান্সপোর্টের ব্যবসা আছে। টিএমসির কিছু লোক তারা 21শে জুলাই চাঁদা চাচ্ছে আমার কাছে। তাদের নাম কিনু, ডাক্তার, আরো 2 জনের নাম জানিনি। বলছে তোমাকে চাঁদা দিতে হবে। কেন দিতে হবে? 21শে জুলাই ওদের গাড়ি দিতে হবে। আমার গাড়ির ব্যবসা আছে, আমি গাড়ি দিতে পারবো না। বলছে তাহলে আমাদের বাস যাবে, বাসের টিফিন লাগবে, তোমার চাঁদা দিতে হবে 60,000 টাকা। আমি বলছি আমি অত টাকা দিতে পারবো না। তাহলে তুমি গড়ে হিসাব করি কত, 57,000 টাকা। তারপর লাস্টে যোগ করে আমি 47,000 টাকা ওদের ফোনপের মাধ্যমে দিছি। তারপরও আমাকে মারধর করেছে ওরা। আমার বিজেপিকে ভালো লাগে, সনাতন ধর্ম, আমি ওকে সাপোর্ট করি বলি, তারা জানে বলি, তার জন্য আমার এত চাঁদার চাপ। কথা বলবো প্রতিনিধি জিয়াউলের সঙ্গে। জিয়াউল, তৃণমূল কি বলছে? শাসক দল তৃণমূল কংগ্রেস সমস্ত অভিযোগ অস্বীকার করে বলছেন যে তারা অর্থাৎ নিতাই ঘোষ তিনি একজন ব্যবসায়ী এবং যে টাকা নিয়ে যার সঙ্গে গন্ডগোল, অর্থাৎ তিনিও একজন ব্যবসায়ী, দুধ কেনাবেচা নিয়ে তার সঙ্গে টাকা নিয়ে গন্ডগোল, সেখানেই তাকে মারধর করা হয়। কিন্তু এই নিতাই ঘোষের স্পষ্ট দাবি যে তিনি 21শে জুলাইয়ের উপলক্ষে সেখানে যায় এবং চাঁদা 60,000 টাকা চাঁদা দাবি করে এবং 5টি গাড়ির দাবি করে। উনি ওনার বিজেপিকে ভালো লাগে, সনাতন ধর্ম তিনি পছন্দ করেন, তার মানে কি এটা রাজনৈতিক বিষয় হয়ে যাচ্ছে?
একদম দেখো, তিনি তার যেটা নিতাই ঘোষের স্পষ্ট দাবি, তিনি বিজেপি সমর্থক এবং তার জন্যই এখানে এই তৃণমূল সমর্থক বা তৃণমূল নেতারা সেখানে গেছিলেন প্রায় 60,000 টাকা আর কি চাঁদার জন্য, 21শে জুলাই চাঁদার জন্য সেখানে খাওয়া দাওয়া করতে হবে, বাসের জন্য খরচ, তার জন্যই 60,000 টাকা দাবি করে। কিন্তু তিনি 57,000 টাকা দেবেন বলেন এবং পরবর্তীকালে 47,000 টাকা দেন, পরবর্তীকালে আরো 10,000 টাকা দাবি করে। এই না দেওয়ায় তাকে মারধর, অবশ্যই তিনি থানার দ্বারস্থ হন। বিজেপি আর তৃণমূলের তরজা তৃণমূল অস্বীকার করছে। আমরা এতদিন 21শে জুলাই দেখতাম যে 21শে জুলাই এত আড়ম্বর করে হয়, এবার বুঝতে পারলাম কিভাবে আড়ম্বর করে হয়। এভাবে জোর জুলুম করে সাধারণ ব্যবসায়ীদের থেকে টাকা নিয়ে, টাকা এইভাবে ছিনতাই করে টাকা নিয়ে এইভাবে 21শে জুলাই হয়। সত্যি এই ঘটনা খুবই নিন্দনীয়। যে খবরটা আমরা দেখতে পারলাম, যারা দোষী তাদের শাস্তি চাই আমরা। একদম মিথ্যা ঘটনা। একই পাড়ার দুজন, এটা একটা ব্যবসায়িক গন্ডগোল। যেই না দুজনের মধ্যে গন্ডগোল হলো, এর মধ্যে তৃণমূলকে টানতে হবে। এখন যা কিছু হবে সেখানেই তৃণমূলকে জড়াতে হবে, সেই জন্যই তৃণমূল। জয়ন্ত সিং আরিয়াদহের ত্রাস, সে তো এখন জেলে। হ্যাঁ, জয়ন্ত সিং না থাকলে তো কি হলো, তার ভাই তো রয়েছে। অভিযোগ, তার ভাই এই যুবকের মাথা ফাটিয়ে দিয়েছে, মারধর করেছে চূড়ান্তভাবে। জয়ন্ত সিং এর ভাই শুভমের বিরুদ্ধে অভিযোগ, সামান্য সাইকেল নিয়ে বচসায়। আসলে ক্ষমতার দম্ভ, ক্ষমতার বিরাট ক্ষমতা তাদের। শুভম সিং অভিযুক্ত। কথা বলবো সুবীরের সঙ্গে। সুবীর, এই শুভমের আরো কীর্তি এর আগে আছে নাকি জয়ন্ত সিং এর সঙ্গে? দেখো অয়নদা, এই যে জয়ন্ত সিং এর যে ভাই শুভম সিং, যার বিরুদ্ধে মারধরের অভিযোগ, অর্থাৎ এই কামারহাটি পৌরসভা 10 নম্বর ওয়ার্ড পাটবাড়ি এলাকাতে সাইকেল নিয়ে প্রথমে বচসা হয় এবং তারপরে জিৎ দাস নামে যে যুবক, তাকে কিন্তু সেখানে আটকে রাখে এবং সে যখন ক্ষমা চায়, বলে যে আমাকে সেখান থেকে ছেড়ে দাও, আমার ভুল হয়েছে, তখন তাকে আটকে রাখে এবং তাকে রাস্তায় ফেলে প্রথমে ইট দিয়ে মারা হয়, তারপরে বাস দিয়ে তাকে বেধড়ক মারধর করা হয়। 15 মিনিট মারধর করার পরে কিন্তু অচেতন অবস্থায় সেখানে পড়েছিল এই আক্রান্ত যুবক জিৎ দাস। সাহস দেখায়নি সুবীর, তাকে স্বাগত হাসপাতালে নিয়ে গিয়ে যায় এবং সেখানে তার চিকিৎসা চলে। না অয়ন্ত, একদমই না। জয়ন্ত সিং জেলে রয়েছেন, কিন্তু জয়ন্ত সিং এর এই যে ভাইদের যে এলাকায় ত্রাস, এই যে দাপট, এই নিয়ে কিন্তু এলাকার মানুষ কিন্তু এখনো জয়ন্ত সিং এর কিন্তু আতঙ্কে এখনো তটস্থ হয়ে রয়েছেন। তারা কোনো মুখ খুলতে চাইছেন না। তাদেরকে আমরা গিয়েছিলাম, জিজ্ঞেস করেছিলাম যে জয়ন্ত সিং এর যে এই যে দাপট, তার যে ভাইরা এই ধরনের ঘটনা ঘটাচ্ছে, কি বলবেন? তারা এলাকারই বাসিন্দা, দোকানদার, তারা এলাকারই দোকানদার। তারা বলছেন আমি এখানে থাকি না, আমি বাইরে থাকি, আমি এখানকার বাসিন্দা নয়। অর্থাৎ জয়ন্ত সিং এর যে ত্রাস, সেই ত্রাসে কিন্তু এখনো আতঙ্কিত হয়ে রয়েছে। এই কার্যক্রম চালাচ্ছে কিনা কে বলতে পারে? বিনা কারণে আমাকে বললো যে সাইকেলের মধ্যে ধাক্কা লেগেছে, অথচ কোনো ধাক্কা লাগার কিছু সিন নেই, আমাকে মারতে শুরু করলো। ওই জয়ন্ত সিং এর ভাই আর ওর সাথে আরেকজন ছিল, সে মারতে শুরু করলো। আমি ওখান থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছিলাম, ইট দিয়ে মারলো প্রথমে, তারপরে আরো মারছিল। হ্যাঁ, বাস দিয়ে মারছিল। তো মারতে মারতে আমাকে বলছিল যে জয়ন্ত সিংকে এখন কেউ ভয় পাচ্ছে না, এবার থেকে সবাই ভয় পাবে, আর আমাদের কেউ কিচ্ছু করতে পারবে না, আমাদের পিছনে আইন কানুনের কিছু হবে না। আমার পিছনে রাজু ঘোষ আছে, প্রমোটার বলছিল, বড় প্রমোটার রাজু ঘোষ আছে। তো এই বলতে মারতে মারতে যখন লোক জড়ো হয়েছে তখন পালিয়ে গেছে আমাকে ওই অবস্থায়। ও সাইকেল নিয়ে সন্ধ্যাবেলা একটু ঘুরতে বেরিয়েছিল, ওখানে যে বন্ধুদের সাথে কথা বলছিল, সাইকেলে নাকি গুঁতো লেগেছে, এই ছুতোনায় ওকে মেরেছিল, ওখানে পড়েই ছিল। ইট দিয়ে মেরেছে ওরা বলছে, ইট দিয়ে মেরে মাথা ফাটিয়ে দিয়েছে জয়ন্তের ভাইরা। আচ্ছা, আমি চিনি না, কিন্তু ওরা দেখেছে তো, ওরাই বলেছে, আমি তো দেখিনি। হ্যাঁ, পানেই মেরে ফেলতো। খুব অবস্থা খারাপ ছিল, 10-15 মিনিট ওখানে পড়েই ছিল। তারপরে বন্ধুরা ধরে নিয়ে গেছে, আমরা তারপরে হাসপাতালে গেছি। নীতি আয়োগের ম্যাপ বিতর্ক। নীতি আয়োগে আমাদের বাংলাকে বিহারে দেখানো হলো। দেখুন, এর আগেই দেখালাম সামারি রিপোর্ট অফ দ্য স্টেট ফর দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, সেখানে বিহার হাইলাইটেড পশ্চিমবঙ্গ হিসেবে। তীব্র নিন্দা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তীব্র নিন্দা, নীতি আয়োগের মানচিত্র নিয়ে সরব মুখ্যমন্ত্রী, তীব্র নিন্দাও করলেন। বিস্তারিত জানবো প্রতিনিধি আবিরের সঙ্গে কথা বলবো। আবির,
দেখো, মুখ্যমন্ত্রীর তরফ থেকে ইতিমধ্যে নীতি আয়োগের যিনি ভাইস চেয়ারপারসন আছেন তাকে একটি চিঠি পাঠানো হয়েছে এবং সেখানে উল্লেখ করা হয়েছে যে ওয়েবসাইটে সেখানে যে সামারি রিপোর্ট ফর দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গলে যেভাবে পশ্চিমবঙ্গকে মানচিত্রের জায়গাতে বিহারে দেখানো হয়েছে সেই গোটা প্রসঙ্গের উত্থাপন করা হয়েছে এবং গোটা বিষয়টি নীতি আয়োগের মধ্যে একটি সংস্থা, সেই সংস্থা কি করে করলো এই বিষয় নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন। একই সঙ্গে তিনি উল্লেখ করেছেন অবিলম্বে নীতি আয়োগের তরফ থেকে এই বিষয়ে তাদের অবস্থান স্পষ্ট করুক, তারা ক্ষমা চেয়ে নিক এবং যে ডকুমেন্ট যেটিকে তারা দিয়েছে সেটিকে তারা যথাযথভাবে তৈরি করুক, অর্থাৎ পশ্চিমবঙ্গকে বিহারের যে মানচিত্রের মধ্যে যেখানে পাঠানো হয়েছে সেটি করতে পারা যাবে না। এই বিষয়ে নীতি আয়োগের তরফ থেকে যেন দ্রুত সেই বিষয়টিকে সংশোধিত করা হয় সেই প্রসঙ্গের কথাও লেখা হয়েছে। একই সঙ্গে তিনি প্রশ্ন তুলে দিয়েছেন যে কি করে এরকম এটি হতে পারে। এটা নীতি আয়োগের মতো একটি সংস্থা যেখানে এই ধরনের একটি রাজ্যকে তার মানচিত্রে এত বড় এই ধরনের একটি ভুল তৈরি করা হলো এবং আমরা সকাল থেকেই বারবার ধরে বলছিলাম যে তৃণমূল কংগ্রেসের তরফ থেকেও বারবার বলা হচ্ছিল যে কার যদি ইচ্ছা করে গোটা ঘটনাটিকে ঘটানো হয়েছে এবং কার্যত এর মধ্যে দিয়ে বাংলার মানুষকে অপমান করা হয়েছে, কার্যত সেই প্রসঙ্গের রেশ মুখ্যমন্ত্রীর চিঠিতে উল্লেখিত হয়েছে। কিন্তু এতক্ষণ ধরে যে সমালোচনা হচ্ছে, এতক্ষণ ধরে যে বিতর্ক হচ্ছে, আবির মুখ্যমন্ত্রী পর্যন্ত এবার রিয়াক্ট করলেন, তারপরেও কি ওয়েবসাইট থেকে সরানো হয়েছে ওই ভুল তথ্য? ভুল তথ্যই তো, কারণ বিহারকে পশ্চিমবঙ্গ হিসেবে দেখানো হচ্ছে। একেবারেই এখনো পর্যন্ত সরানো হয়নি এবং যে ম্যাপে যে বদল সেটিও এখনো পর্যন্ত আসেনি এবং সেই কারণেই হচ্ছে শেষমেশ দেখতে পাওয়া গেল যে মুখ্যমন্ত্রীর তরফ থেকেও চিঠি গেল এবং আজকে সকাল থেকে কয়েক ঘন্টারও বেশি সময় হয়ে গিয়েছে চর্চা চলছে। তাহলে কি করে তাদের গোটা বিষয় নজরটি এখনো পর্যন্ত আসছে না এবং কেন এর সংশোধনী করা হচ্ছে না সে প্রশ্ন উঠতে শুরু করে। তুমি কিছুক্ষণ আগেই বলছিলে যে সরি বা ক্ষমা চাওয়ার কোনো উদ্যোগ এখনো পর্যন্ত নীতি আয়োগের পক্ষ থেকে নেই। মুখ্যমন্ত্রী পর্যন্ত বললেন এই পোস্টে বা চিঠিতে শ্রী সুমন কুমার বেরিরকে যে লেখা, ভাইস চেয়ারপারসনকে লেখা, সেখানেও কিন্তু ক্ষমা চাওয়ার বিষয়টি রয়েছে। একেবারেই তাই এবং যে ধরনের ঘটনা ঘটানো হয়েছে সেটিকে বলা হচ্ছে যে এই অপরাধের কোনো ক্ষমা হয় না এবং নীতি আয়োগের মধ্যে একটি প্রিমিয়াম সংস্থাই তাকে বলতে পারা যায়, তাদের তরফ থেকে কিভাবে এই ধরনের ভুলটি করা হলো এবং এই ধরনের কোনো রিপোর্ট পেশ করে সেটিকে যখন আপলোড করা হচ্ছে তার আগে বহুবার পরীক্ষা হওয়ার কথা এবং যেখানে ভারতের মানচিত্রের মধ্যে পশ্চিমবঙ্গের অবস্থান পরিষ্কার, সেখানে পশ্চিমবঙ্গকে কি করে বিহার হিসেবে দেখিয়ে দেওয়া হলো সেই প্রশ্নগুলি উঠছে। একই সঙ্গে এই প্রশ্ন বরাবর থাকছে যে 4 থেকে 5 ঘন্টারও বেশি সময় ধরে গোটা বিষয়টিকে নিয়ে আলোচনা চলছে, বহুজন এই গোটা বিষয়টিকে নিয়ে প্রতিক্রিয়া দিচ্ছেন, তারপরেও কি করে নীতি আয়োগের গোটা বিষয়টি এড়িয়ে যাচ্ছে এখনো পর্যন্ত তারা কেন কোনো সংশোধনী আনলেন না বা কেন্দ্রের তরফ থেকে এই বিষয়ে এখনো পর্যন্ত কেন কোনো মন্তব্য করা হচ্ছে না। বেশ, এরপরে আমরা নজর রাখবো নিশ্চয়ই নীতি আয়োগের থেকে কোন রকম পদক্ষেপ করা হয় কিনা। এবার কোচবিহারে দেখুন, কোচবিহারে এই যে বন দফতরের জমি, সেই বন দফতরের জমি হাত বদল হয়ে গেল। হাত বদল মানে কি? এই বন দফতরের জমি বিক্রি হয়ে বিল্ডিং তৈরি হয়ে গেল। হ্যাঁ, কোচবিহারে কি বলছেন স্থানীয়রা দেখি আগে। এর জন্য আমি মূলত প্রথমে দায়ী করবো বাজার যে পরিচালনা কমিটি আছে ওনারা দায়ী। কিছুদিন আগে দেখছিলাম যে ছোটোখাটো দোকান মানুষ করে খাচ্ছে, এখন দেখি বিল্ডিং করতেছে। আমি বলতে পারি যে যেটা হচ্ছে এটা ভালো হচ্ছে না। আমরা চাই গাছ লাগান, প্রাণ বাঁচান। তো দিনের পর দিন দেখছি মানে যত দোকানপাট বাগানের দিকে চলে যাচ্ছে। এই স্থানীয় বাসিন্দা বলছেন এর জন্য দায়ী করবেন পরিচালন কমিটি, বাজার পরিচালন কমিটি। কি ব্যাপার শুভঙ্কর? হ্যাঁ অয়েন্দা, তোমাকে জানিয়ে রাখি, দেখো ওই তুফানগঞ্জ থেকে রসিকবিল যাওয়ার পথে নাগরুরহাট এলাকায় একটা সংরক্ষিত বনাঞ্চল আছে। সেখানে বেশ কিছুদিন ধরেই দীর্ঘ বছর ধরে কিছু স্থানীয় ব্যবসায়ী জমি দখল করে ছোট ছোট ব্যবসা করছিল, কিন্তু পরবর্তীতে দেখা যায় যে সেই জমিগুলো যে জায়গাগুলোতে সেগুলো অস্থায়ী নির্মাণ ছিল সেগুলোতে হাত বদল হয়ে যায়। হাত বদল হয়ে সেখানে কংক্রিটের স্থায়ী নির্মাণ হচ্ছে এবং অভিযোগ বাজার পরিচালন সমিতির কর্তাদের মধ্যস্থতায় মোটা টাকার বিনিময়ে এই হাত বদল হচ্ছে এবং সেখানে কংক্রিটের নির্মাণ হচ্ছে। আর এই নির্মাণ ঘিরেই কিন্তু উঠছে নানা প্রশ্ন যে সংরক্ষিত বনাঞ্চল বন দপ্তরের জমি কি করে এইভাবে জবরদখল করে নির্মাণ কাজ হচ্ছে। যদিও বন দপ্তরের পক্ষ থেকে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হচ্ছে যে এ ধরনের নির্মাণ সম্পূর্ণটাই অবৈধ এবং অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে এ ধরনের নির্মাণ কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। অবশ্যই এরপরে নির্মাণ কাজ ভাঙা হচ্ছে কিনা সেদিকেও আমাদের নজর থাকবে। বাজার কমিটি যেদিন বন্টন করছে সেটা অনেক আগের ঘটনা। সামান্য কিছু আমরা বাজার উন্নয়ন করতে কিছু নিয়ে ওদের একটা সাদা কাগজে লিখে দিচ্ছি, এটাও সত্যি, কিন্তু ওখানে একটা কন্ডিশন আছে। আমরা বলেছি যদি কোনোদিন বাজার অধিগ্রহণ হয় তাহলে আমরা দায়ী থাকবো না।
এই কথাটা আমাদের বলা আছে। আর কনস্ট্রাকশনের ব্যাপারটা আমার অজান্তে হয়েছে, পরবর্তীতে আমি বাধা দিই, বাধা দেওয়ার পরে ওরা কোনো কথা শোনে না, এইভাবেই চলছে আছে আর কি। আমি দেখলাম যে ওইদিকে বাজারে যাওয়ার পরে দেখলাম যে নতুন করে কন্ট্রাকশন হচ্ছে, তখন আমি দেখার পরে ওটা সঙ্গে সঙ্গে আমি কাজ বন্ধ করে দিই। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এবার কুলতলির খবরে যাব। কুলতলিতে মহিলার রহস্য মৃত্যু, শ্বশুরবাড়ির বিরুদ্ধে খুনের অভিযোগ। কুলতলিতে এই মানোয়ারা মোল্লা, তাকে খুনের অভিযোগ। এখনো পর্যন্ত কি খবর রয়েছে কথা বলবো প্রতিনিধি অর্পণের সঙ্গে। অর্পণ, মৃত্যুর মামলা রুজু করেছে কুলতলি থানার পুলিশ, এবং কুলতলি থানার পুলিশ ইতিমধ্যেই মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এবং যেটা পরিবারের তরফ থেকে যেটা অভিযোগ করা হচ্ছে, মাজিদুল মোল্লার সঙ্গে বিয়ে হয় এই মনোয়ারা মোল্লার। দীর্ঘদিন ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল, কিন্তু তারপরে বিয়ের পরে আবারও মাজিদুল অন্য একটি মেয়ের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ে। বিবাহ বহির্ভূত সম্পর্কের কথা জানতে পারে মনোয়ারা, তারপরেই শুরু হয় শারীরিক এবং মানসিক অত্যাচার। এর ফলেই মৃত্যু হয়েছে এবং পরিকল্পনা করেই তাকে খুন করা হয়েছে, এমনটাই অভিযোগ। ঘটনার তদন্ত শুরু করেছে কুলতলি থানার পুলিশ। মানোয়ারার মৃতদেহ আজই ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। কিভাবে মৃত্যু ময়নাতদন্ত এখনো পর্যন্ত আটক বা গ্রেফতার? এই ঘটনার পরেই অভিযুক্ত শ্বশুরবাড়ির লোকজন এবং স্বামী তারা পলাতক, তাদের খোঁজে তল্লাশি শুরু করেছে কুলতলি থানার পুলিশ। বেশ। কালকে রাত্রির বেলা আমার মেয়ে ফোন করে বলছে, ও মা আমার খুব জ্বালা যন্ত্রণা দিচ্ছে, তুই আর নামেছে মা, পানি হচ্ছে, আমি কখন আর যাবো রে মা, তা থাম শুকো করলে যাও, নিয়ে আসবো তরুণ নিয়ে। এবার 8টার সময় ফোন করে বলছে মরে গেছে। আচ্ছা ওই সব সেখানে বসে বম্বে। ও বম্বে। তাহলে মারলো কারা? ওর শ্বশুর শাশুড়িরা, সৌর চলে গেছে, শাউড়ি, খালা শাউড়ি, ফোসাউড়ি, মামা শাউড়ি মেরেছে একবার। আমি সেখানে ছেলুন দেখেছি, মেরে দে আর আমার কাছেই ফোন করেছে।